হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপি ম্যাথস গুরুকুল। আরপি ম্যাথস গুরুকুলে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটির জন্য 12টি ক্লাস কমপ্লিট করে ফেলেছি। আজকে 13 নম্বর ক্লাস। ওকে, তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো আজকের ক্লাসে আমরা কী দেখবো, প্রথমেই প্রশ্নে চলে যাবো ডাইরেক্ট। তার আগে তোমাদের ছোট্ট করে বলে দিই, তোমরা অ্যাপে আশা করি ডাউনলোড করে নিয়েছো, আমাদের আরপি ম্যাথস গুরুকুল অফিসিয়াল অ্যাপ। সেখানে তোমরা ফ্রিতে মক টেস্ট দিতে পারবে এই এক্সামগুলোর জন্য। আপাতত এসএসসি জিডির জন্য 20টা মক টেস্ট, কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের জন্য 10টি মক টেস্ট, এবং তার সঙ্গে থাকছে ডাব্লিউএসএসসি গ্রুপ সিটির জন্য 20টি মক টেস্ট। এবং এটা হচ্ছে তোমাদের দেখো আমাদের স্ক্রিনশট অ্যাপের, এই অ্যাপের মধ্যে গিয়ে তোমরা ডাইরেক্ট চলে যাবে ফ্রি টেস্ট সিরিজ বলে যে ট্যাবটি আছে সেই ট্যাবে। ওকে, এই ট্যাবে গিয়ে তোমরা এই সমস্ত মক টেস্টগুলো দেখতে পাবে। তাহলে আর কি দেখতে পাবে দাদা? ফ্রি পিডিএফ নোটস তো দেখতে পাচ্ছি এখানে। তাই এই নোটস থেকে এখন তোমাদের জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করছে। সেখানে তোমাদের গ্রুপ সিটির জন্য ইম্পর্টেন্ট 3টি টপিকের ওপর নোটস দেওয়া হয়েছে, ঠিক আছে। এসএসসি জিডির জন্য নোটস দেওয়া হয়েছে। তো এই ট্যাবের ওপর কাজ চলছে, এখানে ভরে ভরে তোমাদের জন্য নোটস আসবে ভবিষ্যতে। এবং তাহলে এই দুটো ট্যাব হচ্ছে এখন তোমাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট ট্যাব। বাকি ট্যাবের দিকে লক্ষ্য করে লাভ নেই, তোমরা জাস্ট এই দুটো ট্যাবে ক্লিক করবে এবং এখান থেকে জিনিসপত্র নিয়ে পড়াশোনা শুরু করবে। আর তার সঙ্গে ইউটিউবে যে ক্লাসগুলো চলছে, তোমরা ইউটিউব ক্লাস এই ট্যাবে গিয়ে ইউটিউব ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে। ওকে, আর পিওয়াইকিউ উপর কাজ চলছে। পিওয়াইকিউ নোটস, পিওয়াইকিউ যত এক্সাম হচ্ছে তোমাদের সমস্ত এক্সামের কোশ্চেন পেপার তোমাদের প্রোভাইড করা হবে। তো অ্যাপে এখন বিল্ডিং কাজ চলছে এবং সেখানে মোস্ট দুটো ইম্পর্ট্যান্ট এখন যে দুটো ট্যাবে তোমাদের ফোকাস হবে, এই দুটো ট্যাব। ওকে, এই দুটো ট্যাব বাদ দিয়ে বাকি ট্যাবগুলোতে তোমাদের অত বেশি এখন ফোকাস করার দরকার নেই, কারণ এখানে সমস্ত কিছু ফ্রিতে আমি দেওয়ার কন্টেন্ট দেওয়ার কথা ভাবছি, কোনো কিছু পেড হবে না। ওকে, চলো চলে আসি একদম ডাইরেক্ট ক্লাসে তোমরা জানো যে আমরা সিলেবাসকে ফলো করে ক্লাস করাচ্ছি এবং এই সিলেবাসের সম্বন্ধে তোমাদের আমি অনেক কথাও বলে ফেলেছি। তো এই নিয়ে কথা বলছি না, প্রত্যেকটা টপিক থেকে দুটো করে প্রশ্ন থাকছে আপাতত, এবং যে টপিকটা মনে হবে যে আমার অলরেডি কভার হয়ে গেছে সেই টপিকটাকে আমি অফ করে বাকি টপিকগুলোর বেশি প্রশ্ন করাবো। ওকে, চলো চলে আসি তাহলে ডাইরেক্ট ক্লাসে। প্রশ্নে কী বলা হয়েছে? ফাইন্ড দ্য ACF অফ 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 ইন্টু 7⁴, তাহলে এখানে 3টে নাম্বার বলা হয়েছে। 3টে নাম্বার কীরকম বলা হয়েছে? তাকে এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এটা একটা নাম্বার, এরম নাম্বার কী আবার নাম্বার? এই নাম্বারটা হচ্ছে আলটিমেট কিছুই নয়, একটা নাম্বারের মধ্যে ফ্যাক্টরগুলোকে লেখা হয়েছে। একটা নাম্বারের মধ্যে কতগুলো ফ্যাক্টর লুকিয়ে আছে সেগুলোকে এরকমভাবে লেখা হয়েছে। যেমন একটু বুঝে নাও, সাপোজ তোমাকে বললো 36-এর মধ্যে কী কী ফ্যাক্টর লুকিয়ে আছে, তুমি 36কে কীভাবে লিখতে পারো? তাহলে 36কে আমি লিখতে পারি 4, আর 4 × 9 লিখতে পারি, বলো একদম ঠিক। কিন্তু 4 আর 9 তো ফ্যাক্টর ঠিক আছে, কিন্তু তোমাদের প্রাইম ফ্যাক্টর কী লুকিয়ে আছে দেখতে পাচ্ছি? 4-এর মধ্যে লুকিয়ে আছে 2 2, তাহলে 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার। 9-এর মধ্যে লুকিয়ে 2 3, তার মানে 3 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লিখতে পারি আমরা 36কে। ইটস নট ইকুয়াল, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি 36-এর জায়গায় যদি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার লিখি তাহলে তোমরা অবাক হবে না? ঠিক সেরকমভাবেই এখানে একটি নাম্বারকে এরমভাবে লেখা হয়েছে, এতে কোনো অসুবিধা নেই। তাহলে আলটিমেট ACF নির্ণয় করার আগে আমি যদি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে ACF নির্ণয় করি, তাহলে আমরা কী করি? 36কে আগে এরমভাবে ভেঙে নিই, করি তো, বলো একদম ঠিক। সেটাই আমার এখানে ডাইরেক্ট করে দিয়েছে, মানে প্রাইম ফ্যাক্টর আগেই বার করে দিয়েছে। তো আমার আর কোনো অসুবিধা হবে না ACF নির্ণয় করতে, সেকেন্ডে অ্যান্সার হবে। ওকে, তাহলে আমাকে একটা স্টেপ অলরেডি বলে দিয়েছে। এবার দেখো আমাকে নির্ণয় করতে হবে কি এই তিনটে নাম্বারের মধ্যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী লুকিয়ে আছে। তাহলে কমন ফ্যাক্টর আগে দেখে নিই। দেখো এদের মধ্যে দেখতে পাচ্ছি প্রথম নাম্বার সংখ্যার মধ্যে দেখতে পাচ্ছি 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, এই 4টে ফ্যাক্টর আছে। পরের সংখ্যার মধ্যে 2 3 5 7 সবাই আছে, কোনো ব্যাপার না। থার্ডের মধ্যে 2 5 7, 3 কিন্তু নেই, তাহলে 3 যখন নেই তাহলে আমাকে কমন ফ্যাক্টর নির্ণয় করতে হবে তিনজনকার মধ্যে কমন ফ্যাক্টর, তাহলে 3 তো নেই, তাহলে 3 কমিট করে দাও। তাহলে রয়ে গেল কি 2 5 আর 7। এবার ACF কী করে নির্ণয় করবো? না হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে কমন ফ্যাক্টরের মধ্যে সবথেকে বেশি সবার মধ্যে কোনটা আছে মাথায় রাখবে। তাহলে এখানে প্রথমের মধ্যে 2 কটায় 3টে আছে, সেকেন্ডের মধ্যে 2 কটায় 2টো আছে, থার্ডের মধ্যে 2 কটায় 3টে আছে। তাহলে সবার মধ্যে কমন কী আছে? না 2 2টো, হ্যাঁ কি না? 2 2 এর মধ্যেও আছে, 2 2 এর মধ্যেও আছে, 2 2 এর মধ্যেও আছে। কমন কি? 2 2, তার মানে 2 স্কোয়ার হয়ে গেল এদের মধ্যে কমন ফ্যাক্টর, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ওকে, নেক্সট হচ্ছে 5 দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এখানে 2টো আছে, এখানে 3টে আছে। তাহলে কমন কটা সবথেকে বেশি আছে? একটা, তাহলে 5 মধ্যে কি? 1। 7-এর মধ্যে দেখতে পাচ্ছি এখানে 4 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে। তাহলে কমন সবথেকে বেশি কতগুলো? 2টো। বেশ, হয়ে গেল আমার ACF। তাহলে আলটিমেট কী দেখতে পেলাম? 2 এখান থেকে একটা নিয়ে নাও, এখান থেকে একটা 5 নিয়ে নাও, মানে হচ্ছে 10, আর একটা 2 পড়ে রইলো। তাহলে 7 স্কোয়ার 49, 49 ইন্টু 2 হচ্ছে কত? 98। তাহলে 10 ইন্টু 98 করলে কত হয়? 980 হয়ে গেল কারেক্ট অ্যান্সার। কোথায় আছে? অপশানে। দ্যাটস ইট। নেক্সট প্রশ্ন।
আচ্ছা, নেক্সট প্রশ্ন অসাধারণ একটা প্রশ্ন। কী বলা হয়েছে? এ মিল্কম্যান হ্যাজ 3 জার্স কন্টেনিং 57 লিটার্স, 129 লিটার্স, 177 লিটার্স অফ পিওর মিল্ক রেসপেক্টিভলি। তিনটে জার আছে, এই তিনটে জারে কী আছে? পিওর মিল্ক আছে। খুব ভালো কথা। প্রথমটায় আছে 57, দ্বিতীয়টা আছে কত? 129, আর দ্বিতীয়টা আছে 177। খুব ভালো কথা। এবার কী বলা হয়েছে? যে মেজারিং ক্যান, একটা ক্যান নেওয়া হলো, আফটার ডিফারেন্ট নাম্বার অফ এক্স্যাক্ট মেজারমেন্টস অফ মিল্ক ইন ইচ জার লিভস দ্য সেম অ্যামাউন্ট অফ মিল্ক আনমেজার্ড ইন ইচ জার। এই যে দারুণ একটা কথা। এই প্রশ্নটা থেকে দুটো প্রশ্ন হয়। বলা হতো যদি যে এরকম, যে এই তিনটে জার আছে, এই তিনটে জার থেকে তিনটে জারের দুধকেই আমায় মাপতে পারবে এমন সবথেকে বড় মাপের কন্টেনার কী হবে। ঠিক আছে, এটা একটা ফার্স্ট প্রশ্ন। তখন আমার আনসার কী হতো? না, এদের HCF। ইজ ইট ক্লিয়ার? বলে একদম জলের মতো পরিষ্কার। সবথেকে বড় মাপের কন্টেনার যে 57 লিটারকেও মাপতে পারবে, 120 লিটারকেও মাপতে পারবে, 177 লিটারকেও মাপতে পারবে। ঠিক আছে, তার মানে কি? সবথেকে বড় সংখ্যা যে 57কেও ভাগ করবে, 129কেও ভাগ করবে, আর 177কেও ভাগ করবে, সেটা কি? এদের HCF। একদম ঠিক। নেক্সট যে প্রশ্নটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কি, সবথেকে বড় একটা কন্টেনার যেটা 57, 129 এবং 177কে মাপার পরেও সমান পরিমাণ দুধ অবশিষ্ট থাকবে প্রত্যেকটা পাত্রে। তাহলে সমান পরিমাণ এখানেও অবশিষ্ট থাকবে, সমান পরিমাণ এখানে অবশিষ্ট থাকবে, সমান পরিমাণ এখানে অবশিষ্ট থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রশ্নটা হয়ে গেল আমার এই প্রশ্নটা, যেটা আমি আগের দিন তোমাদের করেছিলাম, যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 653, 869 এবং 1229কে ভাগ করলে সর্বক্ষেত্রে সমান অবশিষ্ট থাকবে। সেম কনসেপ্ট, শুধু এখানে দিয়েছে কি অন্য রূপে। তাহলে এটাই তোমাদের আমি শেখাই যে অঙ্ক চিনতে হয় কী করে, বুঝতে পারলে? তাহলে আলটিমেট এখানে কী বললো? যে একটা জার, এমন একটা কন্টেনার নিতে হবে যেটা 57কে মাপার পরেও যে অবশিষ্ট থাকবে, যে ভাগশেষ থাকবে, 129কে ভাগ করার পরে যে ভাগশেষ থাকবে, আর 177 ভাগকে ভাগ করার পরেও যে ভাগশেষ থাকবে, তারা ইকুয়াল। ওকে, তাহলে আলটিমেট কনসেপ্ট বোঝা গেল। তাহলে আমি কী করবো? 57, 129 আর 177, এদের মধ্যে কী করবো না, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স নেবো। 157 থেকে 129 ডিফারেন্স কত? আর দেখতে পাচ্ছি এখানে 2, এখানে 72, এখানে দেখতে পাচ্ছি কত? 129 আর 177 কত দেখতে পাচ্ছি? এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে কত? হ্যাঁ, 58 হচ্ছে কেন? সরি, 48, ভেরি সরি। বোঝা গেল? বলো একদম ঠিক। এবার দেখো 57 আর 177 ডিফারেন্স কত? 120। তাহলে এবার দেখো 72, 48 আর 120 কী নির্ণয় করতে হবে? HCF নির্ণয় করতে হবে। তাহলে 72, 48 আর 120 ভাগ যায় কী দিয়ে? সবথেকে বড় সংখ্যা 24 দিয়ে। এটা তো করার দরকার নেই। 24 দিয়ে 72 ভাগ যায়, 24 দিয়ে 48ও ভাগ যায়, 24 দিয়ে 120ও ভাগ যায়। ইজ ইট ক্লিয়ার? তুমি বলছো 72-এর ফ্যাক্টর দেখলেও হতো, কিন্তু 72-এর ফ্যাক্টর দেখলেও হতো, কিন্তু 72-এর ফ্যাক্টর 12ও আছে, 24ও আছে। ওকে, যদি 72-এর ফ্যাক্টর এখানে একজন লুকিয়ে থাকতো তাহলে আমি সেটাকে আনসারে দাগ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় এখানে দুজন ফ্যাক্টর লুকিয়ে, তাই আমাকে করে দেখতে হলো। ওকে, চলে যাই পরের প্রশ্ন। তাহলে বোঝা গেল যে কীভাবে লিঙ্ক আপ করলাম প্রশ্নটাকে আমরা। দেখো 3 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? 1/9 ভাগ 1/9 অফ 1/3 এর 1/6। সিম্পলিফিকেশানে চলে এসেছি আমরা, এবং সিম্পলিফিকেশানের এই প্রশ্নটায় অনেকেই ভুল করে যে 1/9 ভাগ 1/9 এখানে আগেই 1 করে দেয়, ইন্টু 1/3 করে দেয়, তাহলেই হয়ে যায় বিশাল বড় একটা ভুল। তোমায় মনে রাখতে হবে কিন্তু বদমাশ রুল, এটাকে কিন্তু আমাকে ভুলে গেলে চলবে না। বারবার বলছি, বদমাশ রুলের বি ব্র্যাকেটের কাজ আগে, তাহলে ব্র্যাকেট এখানে নেই, তারপরে চলে আসছে ও ফর অফ, তারপরে আগে অফের কাজ, তারপর কি ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন। আমাকে কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করতেই হবে, ঠিক আছে, সিম্পলিফিকেশনের প্রশ্নে। তাহলে আগে অফের কাজ, আমরা আগে অফের কাজ হবে। তাহলে আগে অফের কাজ করলে 1/9 অফ মানে কি গুণ আমরা জানি, তাহলে 1/9 ইন্টু 1/3 মানে 1/27, তাহলে 1/9 ভাগ 1/27 হয়ে গেল। এর 1/6 এরকম আছে, সেরকম থাক বাইরে। তাহলে এটা তোমরা মুখোমুখি করতে পারবে যে 1/9 ভাগ 1/27, এর মানে ভাগের বেলায় কী হয়ে যায় না, পরের ভগ্নাংশটা উল্টে যায়। তাহলে যখনই ভাগের জায়গায় গুণ চিহ্ন দেবো তাহলে 27/1 হয়ে যাবে। তাহলে 9 আর 27 ক্যান্সেল আউট হয়ে গেল 3। তাহলে 3 এর 1/6 মানে 3 ইন্টু 1/6, তার মানে হচ্ছে 1/2। 1/2 হয়ে গেল, কারেক্ট আনসার অপশন বি। নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, দারুণ একটা প্রশ্ন আবার একটা, এবং এই প্রশ্নে অসংখ্য স্টুডেন্ট অসংখ্যবার ভুল করে থাকে। ঠিক আছে, দেখো এই প্রশ্নটার আনসার কী হবে? দেখো একই টার্ম বারবার দেখছি, 1/11 ভাগ 1/11 ভাগ 1/11 ভাগ 1/11 ভাগ 1/11। যখনই এই ধরনের প্রশ্ন দেবে
তখন আমার আনসার কী হবে না, তখন আমার আনসার হবে লাস্ট তিনটে যে ভগ্নাংশ দেখতে পাচ্ছি সেই তিনটে ভগ্নাংশের হরে কারা বসে আছে 11, 11, 11। তাহলে 11 হয়ে যাবে আমার কারেক্ট আনসার। তার মানে 11 কিউব, আর 11 কিউব মানে হচ্ছে দাদা কত 1331। কোথায় আছে অপশানটি? ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। কী করে হলো? দেখো আমরা জানি যে যখন আমি প্রথম 11 লিখে ফেললাম, এরপরে ভাগ আছে, তাহলে এইটু যদি আগে করি তাহলে তুমি বলবে কি পরের ভগ্নাংশটা উল্টে যাবে, তাহলে 1/11 ইন্টু 11/1। সিমিলারলি এই পুরো কাজটা হয়ে গেল, তাহলে এই পুরো কাজটার পরে আবার একটা ভাগ চিহ্ন আছে, তাহলে তারপরের ভগ্নাংশটা কী হয়ে যাবে, গুণ চিহ্ন দিলে কী হবে, উল্টে যাবে। তাহলে সিমিলারলি আবার লিখবো 11/1, তারপরেরটাও আমি লিখবো 11/1, তারপরেরটাও আমি লিখবো 11/1। ব্যাস, গল্প শেষ। তাহলে যখনই ভাগ চিহ্নকে গুণ চিহ্নে ট্রান্সফার করলাম, প্রথম ভগ্নাংশটা আমার কী রইলো, সেম রইলো, পরের ভগ্নাংশটা প্রত্যেকটা ভগ্নাংশ কী উল্টে যাবে, এটাই হচ্ছে সিকোয়েন্স। ওকে, তাহলে প্রথম ভগ্নাংশের 11 হরের 11, পরের ভগ্নাংশের লবের 11কে ক্যান্সেল আউট করে দিল, তাহলে পড়ে রইলো কি 11 × 11 × 11। তাহলে এই যে কাজটা আমি করলাম তোমরা লিখে করলাম, পরীক্ষা তোমাদের লিখে করার দরকার নেই, ডাইরেক্ট আনসার এটাই তোমরা লিখতে পারো যদি তোমাদের মাথায় মেমোরি স্লট একটু ফাঁকা থাকে এবং সেখানে তোমরা এই জিনিসটাকে একটু ঢুকিয়ে রাখো মাথায়। ওকে, এবার তুমি বলতে পারো দাদা এখানে ওপরে যদি প্রত্যেকটা 1 আছে বলে আপনি 11 × 11 × 11 লিখলেন, যদি এখানে প্রত্যেকটা নাম্বার আলাদা থাকতো তখন কী হতো? তাহলে কিছুই হতো না। তাহলে সরো এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, তাহলে আমি তখন কী লিখতাম 11/2 ইন্টু 11/3 ইন্টু 11/5। বোঝা গেল? একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এই জিনিসটা বুঝতে পারবে, এই জিনিসটা করতে পরীক্ষায় বেশিক্ষণ টাইম লাগবে না। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাই। একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত, দাদা এখানে কি ত্রিভুজ কেন? এ তো চলে গেছি জিওমেট্রি, কিন্তু গ্রুপ সিতে তো জিওমেট্রি নেই। হ্যাঁ, এই প্রবলেমটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই আছে, দাদা এটা তো সিলেবাসে নেই। সিলেবাস কিন্তু কোনোভাবে স্পেসিফাই করে বলে দেয়নি যে এটা আসবে না, আমাকে বলেছে কি পার্টিকুলার আমাকে আমি প্রথম দিনই তোমাকে বলেছিলাম যে আলটিমেট এই যে সিলেবাসটা দেওয়া হয়েছে, সিলেবাসের মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে। তোমাকে কোর চ্যাপ্টারগুলো বলে দিয়েছে, এবং কোর চ্যাপ্টারগুলো হচ্ছে কি না, তোমাদের হচ্ছে শেখায় বাকি চ্যাপ্টারগুলো তোমরা কী করে সলভ করবে। তার মানে অবভিয়াসলি বাকি চ্যাপ্টারগুলো এর মধ্যে ইনক্লুডেড। ওকে, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নের মধ্যে কিন্তু জিওমেট্রির কোনো গল্পই নেই এখানে, শুধু একটা জিনিসই বলা হয়েছে যে ত্রিভুজের বাহুগুলোর অনুপাত এত, তার পরিসীমা এত। পরিসীমা শুধু মনে রাখতে হবে যে পরিসীমা মানে কিছুই নয়, বাহুগুলোর লেন্থের যোগফল, বাহুগুলোর দৈর্ঘ্যের যোগফল। ঠিক আছে, এটা শুধু মনে রাখতে হবে। তাহলে ত্রিভুজের 3টে বাহু ধরে বলা আছে, এটা এ, এটা বি, এটা সি, তাহলে A + B + C হয়ে যাবে পরিসীমা। এটুকু আমরা সবাই জানি। ওকে, তাহলে এবার দেখো ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কী বলা হয়েছে, 6:4:3। তাহলে আমরা জানি এই 6, 4, 3 ত্রিভুজের 3টে বাহু হতো, তাহলে এদের পরিসীমা কী হতো, 3 + 4 7, 7 + 6 13। এটাই আমার মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে 13-র ভ্যালুই এখানে বলা হয়েছে 104। বলো একদম ঠিক। তাহলে 13, 8, 104 আমরা সবাই জানি, এখানে 8 গুণ করা হয়েছে। তাহলে নির্ণয় করতে হবে কি দীর্ঘতম বাহুর দৈর্ঘ্য। তাহলে দীর্ঘতম বাহু দেখতে পাচ্ছি 6, 4, 3-এর মধ্যে অবশ্যই 6। হ্যাঁ কি না বলো একদম ঠিক। তাহলে 6-এর ভ্যালু কত হবে, তাহলে এখানে 8 গুণ হয়েছে, এখানেও 8 গুণ হবে, 6 × 8 = 48। গল্প শেষ। কোথায় আছে অপশানে? এটুকুই ছিল প্রশ্নের মধ্যে। নেক্সট প্রশ্ন, একজন মুদি 45টা কেজি দরের এক প্রকার বাজরার সাথে কোনো একটি অনুপাতে 32টা কেজি দরের অন্য প্রকার বাজরা মেশালে মিশ্রণটি 48টা কেজি দরে বিক্রি করলে 20% লাভ করতে পারে। আচ্ছা, এই প্রশ্নটা রেশিও প্রপোর্শন মধ্যে রাখা হয়েছে ঠিক কথা, কিন্তু রেশিও প্রপোর্শনের অঙ্কটা নয়। ওকে, তাই এই প্রশ্নটা আমরা রেশিও প্রপোর্শনে রাখবো না, এটা আমরা অ্যাকচুয়ালি অ্যালিগেশনের চ্যাপ্টারের অঙ্ক, কিন্তু অ্যালিগেশন কোনো চ্যাপ্টার নয়, অ্যালিগেশন হচ্ছে একটা মেথড, অ্যালিগেশন দিয়ে প্রশ্নের সমাধান করা যায়। আমি এটাকে প্রফিট লসের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, দেখো কী বলা হয়েছে, বলছে একজন প্রফিট লসের কনসেপ্ট দিয়ে প্রশ্নটা করা যায়, কিন্তু বেস্ট মেথড হচ্ছে অ্যালিগেশন। এবার অ্যালিগেশন করবো কী করে, খুব ভালো করে বুঝবে এই প্রশ্নটা, অ্যালিগেশনটা করবো কী করে। কী বলা হয়েছে না, একজন মুদি 45টা কেজি দরের এক প্রকার বাজরার সাথে, তাহলে এক প্রকার বাজরা আছে যার প্রতি কেজির দাম হচ্ছে 45 টাকা। এই প্রতি কেজির দামটা কি সিপি তো, কস্ট প্রাইস চলো একদম ঠিক। কোনো এক অনুপাতে 32টা কেজি দরের অন্য প্রকারের বাজরা মেশানো হলো। ঠিক আছে, কোনো একটা অনুপাতে মেশানো আছে, কী অনুপাতে আমি জানি না, দরকার নেই। কোনো এক অনুপাতে 32টা কেজি দরের অন্য প্রকার বাজরা মেশানো, তার আর এক প্রকার বাজরা আছে যার দাম বলা হয়েছে 32 টাকা পার কেজি। তাহলে এখানে কী দাম, এটা কস্ট প্রাইস, একদম ঠিক। যখন কিছু বলার নেই তার মানে কস্ট প্রাইস, বলে একদম ঠিক। এবার
মিশ্রণটি 48 টাকা এই দরে বিক্রি করা হয়েছে। তাহলে যখন বিক্রি করা হচ্ছে তখন 48 টাকা এই দরে বিক্রি করা হচ্ছে, তাহলে বিক্রি করা মানে হচ্ছে মানে কি সেলিং প্রাইস। তাহলে দুটো কোয়ান্টিটির সিপি বলা হয়েছে আর এদের মিশ্রণের এসপি বলা হয়েছে। যখনই মনে রাখবো অ্যালিগেশন করব, অ্যালিগেশন করার সময় আয়দার সবকটাকে এসপিতে থাকতে হবে অথবা সব কটিকে সিপিতে থাকতে হবে। এই গল্পটা মাথায় রাখতে হবে। ওকে, তাহলে এখানে তুই দুজন সিপি বসে আছে আর একজন ভদ্রলোক এসপি বসে আছে। এবার বলা হয়েছে যে এই 48 টাকায় বিক্রি করে 20% লাভ হয়েছে। তাহলে আমি বলতে পারি যে এই 48 টাকাটার আলটিমেট সিপি কত, বলতে পারি তো? বলো একদম ঠিক। কারণ কি 20% লাভ হয়েছে 48 টাকা বিক্রি করে, তাহলে আমি বলতে পারি 20% লাভ মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করা হয়েছে। তার মানে 120% লাভ হয়েছে, 120% হচ্ছে সেলিং প্রাইস। তাহলে 120%-এর ভ্যালু কত বলা হয়েছে? 48। তাহলে এখান থেকে আমি 100%-এর ভ্যালু যদি বের করে নিই তাহলেই পেয়ে যাবো কি মিশ্রণের কস্ট প্রাইস। তাহলে 100%-এর ভ্যালু কত? 48/120 ইন্টু 100। ইজ নট ইট? একদম ঠিক। কাটাকুটি হচ্ছে 12 দিয়ে, 4 এখানে, এখানে 10, একটা শূন্য ক্যান্সেল আউট হলো, পড়ে রইল কি 40। তাহলে আলটিমেট মিশ্রণের আমি কী পেয়ে গেলাম? সিপি পেয়ে গেলাম। বোঝা গেল? তাহলে এই যে ভদ্রলোক 40 এলো, তাহলে এই 40 কি সিপি? সিপি কার? মিশ্রণের। দুটো প্রকারের বাজরা মেশানোর পর যে বাজরাটা পাওয়া গেছে, তাহলে আমি সবকটা সিপি পেয়ে গেছি। আরে একদম ঠিক। তাহলে এবার আর করতে কোনো অসুবিধা নেই আমার অ্যালিগেশন না দাদা, আমি মিশ্রণের কী পেয়ে গেলাম? সিপি পেয়ে গেলাম। তাহলে 40। বলো বোঝা গেল? তাহলে দুটো জিনিসকে মিশিয়ে একটা জিনিস তৈরি করা হয়েছে। তাহলে আলটিমেট অ্যালিগেশন প্যাটার্ন। তাহলে অ্যালিগেশন প্যাটার্ন কী বলে? বড় থেকে ছোটো বিয়োগ। তাহলে 40 এখানে ছোটো, 45 অপেক্ষা, তাহলে 45 মাইনাস 40 করে 5 লিখে ফেলো। এখানে 32 ছোটো, 40 অপেক্ষা, তাহলে 40 মাইনাস 32 করে 8 লিখে ফেলো। তাহলে 8:5 রেশিওতে আমার কী করা হয়েছে না দুটো বাজারটাকে মেশানো হয়েছে। অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। বোঝা গেল? সুন্দর বোঝা যাচ্ছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্নে চলে যাই। 3, 7 এবং 15-এর চতুর্থ সমাধান নির্ণয় করো। তাহলে আমরা জানি যে A/B সৈন্যদিক চিহ্ন, C/D যদি বলা থাকে তাহলে এখানে ডি হচ্ছে সবসময় ফোর্স সমানুপাতিক। ডি হচ্ছে কি? ফোর্স সমানুপাতিক। সবসময় মনে রাখবো এই ধারের দুই ভদ্রলোকের গুণফল, একদম এন্ডে যে দুজন বসে আছে তাদের গুণফল আর মাঝখানে যারা বসে আছে তাদের গুণফলের সঙ্গে সমান হয়। তার মানে এডি ইজিক্যাল টু কি সবসময় বিসি। এটা মাথায় রাখলেই আমার আর কোনো প্রশ্নে কোনো অসুবিধা হবে না। তাহলে ফোর্থ নির্ণয় করতে বলেছে মানে সি এর ভ্যালু নির্ণয় করতে বলেছে। তাহলে এডি মানে কী হবে দাদা? 3 ইন্টু 4 যেটা নির্ণয় করতে বলেছে ইজিক্যাল টু 7 × 15। ইজ নট ইকুয়াল, একদম ঠিক। 3×5=15। তাহলে ফোর্থের ভ্যালু কত হলো? 35। কোথায় আছে? অপশান সি। নেক্সট প্রশ্ন বলছে একটি নল একটি জলাধারকে 20 মিনিটে পূর্ণ করে, একটি ছিদ্রপূর্ণ জলাধারটিকে 28 মিনিটে খালি করে। খুব ভালো কথা। তাহলে এখানে একজন ভর্তি করছে, একজন খালি করছে, এই কনসেপ্ট। তাহলে দেখতে পাচ্ছি একটি নল, ফার্স্ট নল ধরলাম এ, সে কী করছে? ভর্তি করছে। কত মিনিট লাগছে? 20 মিনিট। নেক্সট নল হচ্ছে বি, যে খালি করছে, তার সময় লাগছে কত? 28 মিনিট। তাহলে যখনই আমরা দেখতে পাচ্ছি যেখানকার ইন্ডিভিজুয়াল টাইম দেওয়া হয়েছে, আমার এদের এলসিএম করলেই টোটাল ক্যাপাসিটি পেয়ে যাবো কার? না ট্যাঙ্কের। তাহলে 20 আর 28 এদের এলসিএম কত? দাদা 20 আর 28-এর এলসিএম হচ্ছে দাদা 140। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। দাদা 20 7 140, তার মানে 7 হচ্ছে এর এফিসিয়েন্সি। 28 5 140, তার মানে বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। তার মানে এ 1 মিনিটে 7 ইউনিট খালি করে, ভর্তি করে, আর বি 1 মিনিটে 5 ইউনিট খালি করে। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে যখনই আমরা টাইম এন্ড ওয়ার্কে অঙ্ক করতাম তখন নর্মাল টাইম এন্ড ওয়ার্কে আমরা কী করতাম? যে এদের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 7 + 5 12 করতাম। কিন্তু এখানে তা করবো না। এখানে আমার বুঝতে হবে যে একজন ভর্তি করছে, একজন খালি করছে। তাহলে প্রথম মিনিটে 7 ইউনিট ভর্তি করছে এ নল আর 5 ইউনিট খালি করছে বি নল। তাহলে ওভারঅল কী হচ্ছে না ওভারঅল এ ভর্তি করছে আর এ খালি করছে। ভর্তি করা জিনিসটা বেশি খালি করা অপেক্ষা। তার মানে অবভিয়াসলি 1 মিনিটে কী হচ্ছে? ট্যাঙ্ক কিছুটা ভর্তি হচ্ছে। কতটা ভর্তি হচ্ছে? 7 - 5 2 ইউনিট ভর্তি হচ্ছে। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। কখনোই এখানে ভুল করে 7 + 5 12 ইউনিট করা যাবে না। মাথায় রাখতে হবে যে একজন ভর্তি করছে, একজন খালি করছে। তাহলে নল ও ছিদ্র উভয়ই খোলা থাকলে জলাধারটি পূর্ণ হতে কত সময় লাগে? তাহলে দেখতে পাচ্ছি যে দুজনে মিলে 2 ইউনিট কী করছে? ভর্তি করছে। তাহলে আলটিমেট 140 ইউনিট ভর্তি করতে হবে। 2 ইউনিট করে ভর্তি হচ্ছে প্রতি মিনিটে। কত টাইম লাগবে? 140/2 70 মিনিট। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে না এক্স ওয়াইয়ের চেয়ে দ্বিগুণ ভালো কাজ করে। খুব ভালো কথা। তাহলে এই লাইনটা থেকেই তোমার এটা মাথায় আসা উচিত যে আপনি তো আগেই বলেছেন যে এখানে আলটিমেট বুঝতে পারছি যে এক্স আর ওয়াইয়ের মধ্যে এফিসিয়েন্সির গল্প বলেছে।
এক্স ওয়াই এর চেয়ে দ্বিগুণ ভালো কাজ করে, এর মানে হচ্ছে ওয়াই যদি 1 ইউনিট কাজ করে তাহলে এক্স 2 ইউনিট কাজ করছে। তাহলে এই যে এক্স আর ওয়াই এর আমি 2:1 একটা রেশিও পেলাম, এই 2:1টা কিছুই না, এটা হচ্ছে এদের এফিসিয়েন্সি রেশিও। ইজ নট ইট, বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার কি বলা হয়েছে, তারা একসাথে কাজ করলো, খুব ভালো কথা। এবার তারা যদি একসাথে কাজ করে তাহলে এক্স একদিনে 2 ইউনিট কাজ করছে, ওয়াই একদিনে 1 ইউনিট কাজ করছে, তাহলে দুজনে মিলে কত কাজ করছে, তারা 3 ইউনিট কাজ করছে। কদিনে? একদিনে। এবার তারা 18 দিনের মধ্যে কাজ শেষ করে ফেলেছে, তাহলে 18 দিন যদি কাজ শেষ হয়ে যায় টোটাল ওয়ার্ক কী করে পাবো আমি? টোটাল ওয়ার্ক ইজিক্যাল টু কী হয়ে যায়, একদিনের কাজ ইন্টু দিন সংখ্যা, মানে এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে 3 × 18 মানে 54 হয়ে গেল আমার কি টোটাল কাজ। বোঝা গেল? ওটা একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এ বলেছে প্রত্যেকে পৃথকভাবে কাজ করলে কতদিনের মধ্যে কাজটা শেষ হতে পারবে, কাজ করলে কতদিনের মধ্যে এটি করতে পারবে, মানে এক্স যদি একা করে তাহলে কাজটা কতদিনে হবে, ওয়াই যদি একা করে তাহলে কাজটা কতদিনে হবে। তাহলে আমরা জানি টোটাল ওয়ার্ক 54। তাহলে এক্সের টাইম আমি কী করে পাবো? এক্সের টাইম আমার পেতে গেলে কী করতে হবে না, টোটাল ওয়ার্ক বাই এক্সের এফিসিয়েন্সি। এবার টোটাল ওয়ার্ক বাই এক্সের এফিসিয়েন্সি কত? তাহলে এক্সের এফিসিয়েন্সি তো 2, তাহলে এক্সের এফিসিয়েন্সি ভাগ করে দাও, 84/2 হয়ে গেল কি এক্সের টাইম, তার মানে কি 42 ডেজ। 42 ডেজে কী হয়ে যাবে, এক্স পুরো কাজটি, সরি 54 ছিল, 84 করতে গেলো, ভেরি সরি গাইজ, কোত্থেকে 84 চলে এলো বাবা। 54 টোটাল ওয়ার্ক বাই এক্সের এফিসিয়েন্সি, তাহলে 54/2 27 হয়ে যাবে কি এক্সের টাইম। এবার একটাই বের করলে আমার গল্প হয়ে যাবে, কারণ এখানে এক্স প্রত্যেকটা আলাদা আলাদা আছে। তাহলে অপশান ডিতে দেখতে পাচ্ছি এক্সের ভ্যালু 27 আছে, তাহলে এক্সের টাইম কত লাগছে 27 ডেজ। সিমিলারলি ওয়াইয়ের টাইম কী করে নির্ণয় করবো, ওয়াইয়ের টাইম নির্ণয় করে যেন টোটাল ওয়ার্ক বাই ওয়াইয়ের এফিসিয়েন্সি, ওর এফিসিয়েন্সি কত 1, তাহলে 54/1 মানে 54 ডেজ। ইজ ইট ক্লিয়ার? বলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার তুমি এখানে আর একটা জিনিস দেখতে পারতে, দেখো এখানে এক্স আর ওয়াই এর এফিসিয়েন্সি রেশিও কত 2:1, তাহলে এফিসিয়েন্সি রেশিও 2:1 হয়, তাহলে টাইম রেশিও কী হবে, তাহলে টাইম রেশিও তো হয়ে যাবে 1:2, তার মানে জাস্ট এফিসিয়েন্সির উল্টো। 1:2 করলে আমি কী পেয়ে যাবো, টাইম রেশিও। তাহলে টাইম রেশিও যখন পেয়ে গেলাম, তাহলে এবার দেখো 1:2 এখানে 4টে অপশনের মধ্যে কোথায় আছে, দেখো এখানে 21, এখানে হচ্ছে 42, তার মানে এখানেও কাটাকুটি করলে 1:2, 9 18 এখানেও 1:2, 19 38 এখানেও 1:2, 27 54 এখানেও 1:2। তার মানে এই কনসেপ্ট দিয়ে এই প্রশ্নটাকে অপশান দেখে করা যাবে না, ঠিক আছে। কিন্তু এই কনসেপ্টটা জেনে রাখা দরকার তোমার, কারণ কি বলা যায় না, পরীক্ষা তোমার যে প্রশ্ন থাকলো সেখানে একটা জায়গাতেই 1:2 পেলে। ওকে, বোঝা গেল? ওটা খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলে যাই নেক্সট প্রশ্নে। ভোপাল থেকে বারাণসী যাওয়ার সময় ট্রেনের গতিবেগ 100 কিমি/ঘন্টা এবং বারাণসী থেকে ভোপালে ফিরে আসার সময় এর গতিবেগ 80 কিমি/ঘন্টা। খুব ভালো কথা। তাহলে পুরো যাত্রার গড় গতিবেগ কত? তাহলে যখনই বলেছি যে যখন আমার কাছে একটা জিনিস দেওয়া থাকবে ডিস্টেন্স ইকুয়াল, ডিস্টেন্স সেম, মানে ভোপাল থেকে আমি বারাণসী যাচ্ছি, ডিস্টেন্স কনস্ট্যান্ট। দেখো ভোপাল থেকে বারাণসী গেলাম, আবার কী করছি না, বারাণসী থেকেই ভোপালে ফিরে আসছি, তাহলে ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, এখানে দুটো প্লেস কনস্ট্যান্ট মানে ডিস্টেন্স তো কনস্ট্যান্ট হবেই। আর ডিস্টেন্স কনস্ট্যান্ট হলেই যাওয়ার সময় স্পিড যদি এক্স হয়, আসার সময় স্পিড যদি ওয়াই হয়, তাহলে অ্যাভারেজ স্পিড আমি চোখ বন্ধ করে বলতে পারি যে 2xy/x+y। তাহলে এখানে এক্সের ভ্যালু কত বলা হয়েছে 100, ওয়াই ভ্যালু কত বলা হয়েছে 80, তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে দাদা 80 × 100/100 + 80 মানে 180। এখানে একটা 2 গুণ করে দাও, ব্যাস গল্প শেষ। কাটাকুটি হচ্ছে, এখানে একটা শূন্য কাটছে, এখানে 2 9 18, কাটাকুটি যাচ্ছে না, তারপর 800/9, 800/9 মানে হচ্ছে ওদের বুঝতে পারবো। দেখো 9, দেখো এটা আলটিমেট পয়েন্টই আসবে এবং মিলবে না, তো 2 দশমিক স্থান অবধি করতে বলেছে, আমাকে 2 দশমিক স্থান অবধি করার দরকার নেই। দেখো প্রত্যেকটার প্রথম দুটো ডিজিট কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছি 8 9 হচ্ছে 72, আবার 8 নামলো 80 মানে 9 8 72, মানে 88 তো দেখতেই পাচ্ছি, তারপরে আর যাওয়া দরকারই নেই, অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। এছাড়াও আর একটা কথা তোমাদের বলে দিই, যখন 800/9 দেখতে পাচ্ছ, তাহলে তোমরা ফ্র্যাকশন, তোমরা আগে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন শিখিয়েছি তোমাদের, তোমরা কী বলবে দাদা 1/9 এর পার্সেন্টেজ ভ্যালু কত, অর্থাৎ 1/9 পার্সেন্টেজ ভ্যালু হচ্ছে 11.11%। এখানে শুধু পার্সেন্টেজ চিহ্ন দেওয়ার জন্য কী করতে হয় না 100 দিয়ে গুণ করতে হয়, মানে 100/9 মানে 11.11, হ্যাঁ কি না বলবো একদম ঠিক। সিমিলারলি যদি এখানে 800/9 হয়, তার মানে 8 গুণ হয়েছে, তাহলে এখানে আলটিমেট পার্সেন্টেজটাও 8 গুণ হবে, তাহলে 88.88 হবে কি না বলবো একদম ঠিক। আর 88.88কেই এখানে 88 আলটিমেট কী লিখেছি, এখানে মিলে গেছে কিন্তু মিলবে না, যখন 800/9 করবো মিলবে না, তার মানে 88.89 লিখতেই পারি, গল্পটা একই।
তাহলে বোঝা গেল, মানে এটা ভাগও করার দরকার নেই। জাস্ট আমি দেখছি যে এখানে 800/9, আর 800/9 মানেই হচ্ছে কত না 11.11 ইন্টু 8, আর 11.11 ইন্টু 8 মানে হচ্ছে 88.88 বা 88.89। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মতো পরিষ্কার। এই কনসেপ্টগুলো কিন্তু তোমায় জানতে হবে, এগুলো তোমাদের পরীক্ষায় টাইম বাঁচাবে, সেভ করবে। দেখো নেক্সট প্রশ্ন 11, ট্রেন এ 50 কিমি দূরত্ব অতিক্রম করতে 30 মিনিট সময় নেয়। খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 50 কিমি যাচ্ছে 30 মিনিটে। তাহলে এখান থেকে ট্রেন এর স্পিড কি আমি বলতে পারি? ট্রেন এর স্পিড কি বলতে পারি? একদম বলতে পারি। কী করে? এ বাই এখানে এসটা সাফিক্স লিখলে আমি কী প্রমাণ করলাম? এর মানে হচ্ছে আমি ট্রেনের স্পিড বলছি, ঠিক আছে? এটা দিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এস মানে হচ্ছে ট্রেনের স্পিড। ওকে, তাহলে এবার দেখো কী বলা হয়েছে না 50 কিমি দূরত্ব যাচ্ছে 30 মিনিটে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে তাহলে 60 মিনিটে সে এর দ্বিগুণ দূরত্ব যাবে, মানে 100 কিলোমিটার দূরত্ব যাবে। আর 60 মিনিট মানে তো 1 ঘন্টা, আর 1 ঘন্টা এটা যায়, সেটাই হচ্ছে কি ট্রেনের গতিবেগ। তো ট্রেনের গতিবেগ ডাইরেক্ট বলে গেলাম যে 100 কিলোমিটার পার আওয়ার। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার। 30 মিনিটে যাচ্ছিলো কত না 50 কিমি, তাহলে 60 মিনিটে যাবে কত? এখানে সময় দ্বিগুণ হয়েছে, তাহলে ডিস্টেন্সও দ্বিগুণ হবে, তাহলে 100 কিমি। আর 60 মিনিট মানে কি 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা সে 100 কিমি যাচ্ছে, মানে তার স্পিড কত হলো 100 কিমি পার আওয়ার। এবার বলে যে ট্রেন বি এর গতিবেগ ট্রেন এর চেয়ে 40% বেশি, তাহলে উভয় ট্রেনের গতিবেগের অনুপাত কত? তাহলে এরপরে আর ট্রেন বি এর গতিবেগ নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। ওকে, ট্রেন বি এর গতিবেগ তো আমি এমনিই পেয়ে গেলাম, এখানে তো 100 আছে। তাহলে 100-র ওপর 40% বেশি মানে 40 বেশি, তার মানে হচ্ছে 140। হ্যাঁ কি না? ওগুলো একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে এটা তো আর করার দরকার হয় না, এটা দেখেই বলা যায়। এবার দুই অঙ্কের গতিবেগের রেশিও নির্ণয় করতে বলেছে। রেশিও করবো কী করে? 100-140-এর মধ্যে কত 0 ক্যান্সেল আউট হলো, 2 5 10, 2 7 14, তাহলে 5:7। এবার দেখো কার সঙ্গে কার চেয়েছে না উভয় ট্রেন, মানে হচ্ছে এ আর বি এর মধ্যে। তাহলে আগে এ লিখবো, তারপরে বি, তাহলে 5:7, অপশান ডি গেলো কারেক্ট আনসার। এবার এই যে কাজটা করেছিলাম আমি, ট্রেন এ 50 কিমি দূরত্ব যাচ্ছে 30 মিনিট, এখান থেকে 60 মিনিটে কত যাচ্ছে, এটাও নির্ণয় করার দরকার নেই। এটাও হচ্ছে আমার এখানে অতিরিক্ত কাজ হয়ে গেছে, ঠিক আছে? এটাও করার দরকার নেই, জাস্ট তোমাদের বোঝানোর জন্য করলাম। কেন দরকার নেই দাদা? কারণ হচ্ছে দেখো এখানে আমার বলা আছে, এই যে কথাটা বলা আছে, এই কথাটা হচ্ছে প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা কথা, যে দাদা ট্রেন এর চেয়ে 40% বেশি ট্রেন বি এর গতিবেগ। এই যে 40% বেশি, এই ইটসেলফ এই বলে দিচ্ছি যে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5। 20% আমাদের আগেও বলেছি যে 20% মানে হচ্ছে কত 1/5। তাহলে 40% কত হবে? একটু আগেই বললাম পার্সেন্টেজ এখানে কী হচ্ছে দ্বিগুণ হচ্ছে, তাহলে ফ্র্যাকশনও দ্বিগুণ হবে, তার মানে 2/5। এটুকু তোমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা তাড়াতাড়ি করা যাবে না কাজ, ঠিক আছে? তাহলে বোঝা গেল যে 40%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 2/5। এই ফ্র্যাকশন ভ্যালু কী নোট করে? নিচে যে বসে আছে, মানে ভগ্নাংশের হরে যে বসে আছে, সে হচ্ছে কে না সে হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। এখানে কার সঙ্গে তুলনা করা হচ্ছে না এ এর সঙ্গে। তাহলে এ এর স্পিড হচ্ছে 5। ওকে, তাহলে এটা হচ্ছে এএস। এবার কি বলা হয়েছে না ট্রেন বি এর গতিবেগ তুলনা করা হচ্ছে ট্রেন এ এর সাথে। বলা হয়েছে ট্রেন বি এর গতিবেগ ট্রেন এ এর চেয়ে 40% বেশি, তার মানে হচ্ছে ট্রেন এ এর স্পিড যদি 5 হয়, ট্রেন বি এর স্পিড আর 2 বেশি। কার থেকে বেশি? এ এর থেকে বেশি। তাহলে কত বেশি না 2 বেশি। তাহলে কত হয়ে গেল? 2 যোগ করলে 5 + 2 7 হয়ে গেল। কার স্পিড না ট্রেন বি এর স্পিড। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার কথা, খুবই ইজি। তাহলে এত কিছু করার তো দরকারই ছিল না, ফালতু এসে ভুলভাল কাজ করলাম। একদম ঠিক। তাহলে এটাই তোমাদের বুঝতে হবে যে কোনটা করতে হবে কোনটা করতে হবে না, কখন কীভাবে অ্যাপ্রোচ করতে হবে অঙ্কের। তাহলে আলটিমেট এ এর স্পিড আর বি এর স্পিডের রেশিও কী হয়ে গেল? দেখো 5:7, 1 সেকেন্ডে গল্প শেষ। বোঝা গেল? বলে খুব সুন্দর বোঝা গেছে। চলে যাই নেক্সট প্রশ্ন। যখন একজন নতুন ব্যক্তি 45 কেজি ওজন বিশিষ্ট ব্যক্তির পরিবর্তে 6 জনের দলে যুক্ত হয়, তখন গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায়। নতুন ব্যক্তির ওজন কত হওয়া উচিত? তাহলে বলো, এই ধরনের প্রশ্ন তো আমি অনেক ভুড়ি করেছি, শুধু ভাষাটা একটু অন্যরকম। কী বলা হয়েছে না যখন একজন নতুন ব্যক্তি 45 কেজি ওজন বিশিষ্ট ব্যক্তির পরিবর্তে, তাহলে 6 জন টোটাল কী আছে ক্যান্ডিডেট আছে। এই 6 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন কী হলো চলে গেল, একজন চলে গেল, আবার একজন চলে এলো। যে চলে গেল সে 45 কেজি নিয়ে চলে এলো, আর যে এলো যে ঢুকলো এ হচ্ছে মাইনাস হয়েছে, এ অ্যাড হয়েছে। যে ঢুকলো সে কী করলো না 45 কেজি নিয়ে তো এলোই, প্লাস আরও বেশি নিয়ে এলো। কেন? কারণ কি না 45 কেজি ওজন বিশিষ্ট ব্যক্তির পরিবর্তে 6 জনের দলে যুক্ত হয়, তখন গড় ওজন 1.5 কেজি বৃদ্ধি পায়। এই যে বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পায় দেখি বুঝে নিতে হবে যে এসছে সে বেশি নিয়ে এসছে। কত বেশি নিয়ে এসছে? 45 তো নিয়ে এসছেই, প্লাস দেখতে পাচ্ছি যে যা বেশি নিয়ে এসছে সেটা সবার মধ্যে মানে 6 জনের মধ্যে ভাগ করে দেওয়ায় প্রত্যেকে 1.5 কেজি বেশি পেয়েছে। তাহলে প্রত্যেকে 1.5 কেজি বেশি পেয়েছে মানে কি 6 জনের টোটাল 1.5 × 6 কেজি বেশি পেয়েছে। বলো একদম ঠিক। তাহলে 1.5 × 6 মানে 9। তাহলে এই 9 কেজি
যে বেশি এনেছে সেটাই ভাগ করে দেওয়া হয়েছিল ছজনের মধ্যে, তাহলে 9জন বেশি কে নিয়ে এসছে? নতুন ব্যক্তি। তাহলে 45 প্লাস 9 হয়ে গেল কত? 54। তাই এর থেকে সহজ উপায় পৃথিবীতে না আবিষ্কার হয়েছে না হবে। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, 5টি ক্রমিক জোড় সংখ্যার গড় 36, যদি পরবর্তী 5টি ক্রমিক বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তাহলে সমস্ত সংখ্যার গড় কত হবে? অসাধারণ একটি প্রশ্ন এবং দেখে পরীক্ষায় কান্না পেয়ে যাবে এই প্রশ্ন করতে। ওকে, কী করে করব? দেখো, ফার্স্ট এখানে আমার গল্পটা বলা হয়েছে 5টি ক্রমিক জোড় সংখ্যা, তাদের গড় বলা হয়েছে কত? 36। এইটুকু দেখে আমি কী বুঝতে পারছি? এটুকু দেখে আমি কী বুঝতে পারছি? তা আমি আগেই বলেছি যে 5টি ক্রমিক জোড় সংখ্যা মানে 1, 2, 3, 4, 5, এই তো 5টা ক্রমিক জোড় সংখ্যা। আর ক্রমিক জোড় সংখ্যা মানে পরপর, জোড় সংখ্যা মানে হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত করে? 2 করে। এদের মধ্যে গ্যাপ কত করে? 2 করে। হ্যাঁ কি না? বলো, একদম ঠিক। আর যখনই 5টি সংখ্যা বলা হয়েছে তার মানে এদের গড় হচ্ছে সবসময় মিডিল নাম্বার। যখন 5, 7, 3 এরকম গল্প বলা বিজোড় সংখ্যক সংখ্যা থাকবে তখন মিডিল নাম্বারই হবে কি? অ্যাভারেজ। তাহলে থার্ড নাম্বারের ভ্যালু বলে দেওয়া হয়েছে 36। এর থেকে বলো কী বোঝা গেল? দাদা খুব সুন্দর বোঝা গেল, ব্যাপারটা তো আগে আপনি বলেছিলেন, আরেকবার স্মৃতি নিমন্ত্রণ হলো, একদম ঠিক। তাহলে এবার থার্ড নাম্বারের ভ্যালু 36 পেয়ে গেলাম। এবার কি বললো? যদি পরবর্তী 5টি ক্রমিক বিজোড় সংখ্যা অন্তর্ভুক্ত করা হয় তাহলে এরপরে পরবর্তী পাঁচটি মানে কি 5-এর পর থেকে, কিন্তু দুঃখের বিষয় 5-এর পর থেকে ফিফথ নাম্বারের পরের যে নাম্বারটা সেই নাম্বারটা কিন্তু বিজোড় সংখ্যা নয়, জোড় সংখ্যা নয়, বিজোড় সংখ্যা। এটা প্রত্যেকেই 1, 2, 3, 4, 5 এই 5টি সংখ্যা হচ্ছে জোড় সংখ্যা, মানে 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়। এবার যে 6 নাম্বার যে আসবে সে কিন্তু জোড় সংখ্যা না, বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কী করে পাবো? তাহলে ফিফথ নাম্বারটা তো আমি পেয়েই যাবো, কারণ কি এই প্রত্যেক নাম্বারের মধ্যে গ্যাপ কত করে? 2 করে। তাহলে 36 হচ্ছে মিডিল নাম্বার, থার্ড নাম্বার। তাহলে এর পরের নাম্বার হচ্ছে 38, তারপরের নাম্বার হচ্ছে 40, মানে ডাইরেক্ট 4 যোগ করলেই আমি পেয়ে যাবো ফিফথ নাম্বার, একদম ঠিক। তাহলে এরপরে আবার 5টা নাম্বার আছে, মানে হচ্ছে 6th, 7th, 8, 9th, 10। বোঝা গেল? বলো, একদম ঠিক। এবার এরা আবার প্রত্যেকে কি না, এরা প্রত্যেকে আবার কি বিজোড় সংখ্যা। তার মানে 6 নম্বর নাম্বারটা আমি কী করে পাবো? অর্থাৎ 5 নম্বর নাম্বারটা হচ্ছে 40। তাহলে এর ঠিক পরবর্তী বিজোড় সংখ্যা অবভিয়াসলি 41, একদম ঠিক। কোনো আপত্তি? কোনো আপত্তি নেই। তাহলে যখনই পেয়ে গেলাম 6 নাম্বার 41, তাহলে আমি ডাইরেক্ট এখান থেকে 8 নাম্বার হয়ে যাবে কি পরবর্তী 5টি সংখ্যার অ্যাভারেজ। পরবর্তী 5টি সংখ্যার অ্যাভারেজ, কারণ কি এখানেও 5টি সংখ্যা আছে, বিজোড় সংখ্যক সংখ্যা আছে, এবং এদের মধ্যেখানেও গ্যাপ কত করে? 2 করে, তাই তো। জোড় সংখ্যা হোক বা বিজোড় সংখ্যা হোক, তোমার মধ্যে এখানে গ্যাপ সবসময় 2 হবে, অ্যাকচুয়ালি 43, 43, 45 এরকম। তাহলে অবভিয়াসলি এইটথ নাম্বারটি হবে কি 41 + 4, 45। ইজ ইট ক্লিয়ার? বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে আমি প্রথম 5টি সংখ্যার গড় পেয়ে গেলাম 36, পরবর্তী 5টি সংখ্যার গড় পেয়ে গেলাম 45। বলো, না বুঝতে পারলে আরও একবার বলছি, খুব ভালো করে বুঝে নাও। দেখো, প্রথম 5টি সংখ্যার গড় বলা ছিল এই 5টি সংখ্যা, এই 5টি সংখ্যার গড় কত? 36। আর পরবর্তী 5টি সংখ্যার আমি গড় পেয়ে গেলাম, সেটা কত? সেটা পেয়ে গেলাম আমি 45। ইজ ইট ক্লিয়ার? বলো, একদম ঠিক। এবার দেখো, যখনই পরপর দুটো 5টা করে নাম্বার আছে, দুটোর সঙ্গে 5টা করে নাম্বার, এদের আমি গড় পেয়ে গেছি 36 আর 45। এবার দুজনকে ক্লাব করা হচ্ছে, দুজনকে ক্লাব করে বলা হলো তাহলে সমস্ত সংখ্যার গড় কত হবে, মানে 10টা সংখ্যার গড় কত হবে? কিচ্ছু করতে হবে না, জাস্ট এই প্রথম 5টা সংখ্যার গড় আর দ্বিতীয় 5টি সংখ্যার গড় যোগ করে 2 দিয়ে ভাগ, 36 + 45/2। এর থেকে সহজ মেথড আর হয় না। তাহলে 36 + 45/2 করলে কী হবে? তাহলে 36 + 45 মানে হচ্ছে, আমি দেখতে পাচ্ছি এখানে 36-এর সঙ্গে 44 যোগ করলে হয় 80, মানে হচ্ছে 81। তাহলে 81/2 করলে কত হয় দাদা? তাহলে 40.5। বলো, 40.5 কোথায় আছে? অপশান সি। বলো, এর থেকে সহজ মেথড পৃথিবীতে আর হয়নি আর হবেও না। তাহলে যদি আমার কাছে ক্রমিক জোড় সংখ্যার গড় আর ক্রমিক বিজোড় সংখ্যার গড়, যেখানে নাম্বার অফ টার্ম হচ্ছে কতগুলো না, অড নাম্বার 5টা, 7টা, না 9টা এরকম নাম্বার থাকবে, সেই গল্পটা যদি জানা থাকে তাহলে এই প্রশ্নটার সমাধান করতে আমার হার্ডলি 10 সেকেন্ড লাগবে বা 15 সেকেন্ড লাগবে, এর বেশি নয়। ওকে, দেখো 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? বলছে একজন ব্যক্তি তার আয়ের 12% সঞ্চয় করে। খুব ভালো কথা। তাহলে এই লাইনটা থেকে আমি কী বলতে পারি? যাতে আমি জানি যে ইনকাম থেকে যদি আমি সেভিংস বিয়োগ করে দিই তাহলে আমি কী পেয়ে যাব না, এক্সপেন্ডিচার পেয়ে যাব, তাই তো। আয় থেকে সঞ্চয় বিয়োগ করলে খরচ পাবো, এটা আমি আগেই বলেছি। তাহলে দেখো কী বলেছে, যদি আয় আমার 100 হয় তাহলে তার 12% সঞ্চয় করছে, তাহলে 100-র মধ্যে 12% মানে হচ্ছে 12ই। তাহলে 12 সে সঞ্চয় করছে, তাহলে খরচ কত করছে? 100 - 12, দ্যাট ইজ কত না 88। বলো, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। এবার কী হলো না, 1 বছর পর তার আয় 25% বেড়ে যায়। খুব ভালো কথা। তাহলে আয় বেড়েছে 25%, 100-র উপর 25% বাড়া মানে 25 বাড়া, তাহলে আলটিমেট বেড়ে কত হলো না 125।
এবার কি বললো, সে এখনও একই পরিমাণ অর্থ সঞ্চয় করছে, তাহলে এখনও সে 12ই সঞ্চয় করছে। তাহলে 125 থেকে 12 বিয়োগ করলে তার এক্সপেন্ডিচার কত হচ্ছে, দাদা 113। তাহলে আগে তার 88 খরচ হতো, এখন সে 113 খরচ করছে। তাহলে খরচ কতটা বৃদ্ধি পেয়েছে দাদা, 88 থেকে 2 যোগ করলে 90, 90 এখানে 23, তার মানে হচ্ছে টোটাল 25 বৃদ্ধি পেয়েছে। তাহলে 25 বৃদ্ধি পেয়েছে কার ওপর, না ইনিশিয়ালের ওপর, মানে 88-র ওপর। তাহলে কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, ইন্টু 100, দ্যাটস ইট, গল্প শেষ। কাটাকুটি করে ফেলো, 4 দিয়ে যাচ্ছে এখানে 25, এখানে হচ্ছে 22, তার আলটিমেট হচ্ছে কত, 625/22। 625/22 কত হবে, কতবার যাবে, দুবার যাচ্ছে 44, 44 মানে হচ্ছে এখানে 18, 185, তার মানে হচ্ছে 22, 8-এ কত, 176, তার মানে 8 বারে পুরোপুরি যাচ্ছে, মানে 28 পয়েন্ট সামথিং, 28 পয়েন্ট সামথিং। আমি একটা অপশানে দেখতে পাচ্ছি, অপশান বি, পুরো ভাগ করার দরকার নেই। ওকে, নেক্সট প্রশ্ন বলছে একটি বিদ্যালয়ে মেয়ে ও ছেলের সংখ্যার অনুপাত 2:7। খুব ভালো কথা। তাহলে এখানে বয়েজ আছে আর গার্লস আছে, তাহলে গার্লস আগে মেয়ে আছে, তাহলে আগে গার্লস লিখবো, তারপরে বয়েজ লিখবো। এদের অনুপাত কত বলা হয়েছে, 2:7। খুব ভালো কথা। বলে যদি মেয়ে ও ছেলের সংখ্যা 15% আর 20% বৃদ্ধি পায়, তাহলে নতুন অনুপাত কত হবে। দেখো, ফার্স্ট কোশ্চেন হচ্ছে 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে এখান থেকেই তুমি বার করে নেবে যে 15% বৃদ্ধি পেয়েছে মানে বেড়ে কত হয়েছে। সবসময় মনে রাখবো, যেটা ছিল সেটা নিজে কত ছিল, 100% ছিল, তাতে 15% বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে 115% হয়েছে বেড়ে। ঠিক আছে, মেয়ে ও ছেলের সংখ্যা ভালো ভালো করে দেখবে এখানে যে কার কারটার পেছনে কোন কোন পার্সেন্টেজ লুকিয়ে আছে। এখানে পরীক্ষক অনেক সময় এখানে মেয়ে আর ছেলের অনুপাত দেয়, দিয়ে বললো যে ছেলে আর মেয়ের সংখ্যা 15%, 20% বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে 15% বৃদ্ধি পেয়েছে মেয়ের সংখ্যা, তাহলে বেড়ে কত হয়েছে, 115%। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আর 20% বৃদ্ধি পেয়েছে ছেলের সংখ্যা, তাহলে বেড়ে কত হয়েছে, 120%। ইটস নট ইট বলো, একদম ঠিক। তাহলে যেটা বেড়ে হয়েছে সেটুকুই মাথায় রাখবো, আর কিছু নয়। তাহলে আগে ছিল 2 গার্লস, এখন সেটা বেড়েছে কত, বেড়ে হয়েছে কত, 115%। তাহলে আগের 115% হয়েছে, তাহলে 2 ইন্টু 115/100 হয়ে গেছে এখন গার্লস। তাহলে এটা করার দরকার নেই, তাহলে 2 ইন্টু 115/100 লেখার প্রয়োজন নেই, কারণ আমি রেশিও করছি। রেশিওতে নিচে 100, এখানেও 100 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাও বলে দিচ্ছি তাও একবার। 2 ইন্টু 115/100 লিখবে, এখানে কত লিখবে, 7 ইন্টু 120/100। তাহলে 100 কী যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা লিখে সময় নষ্ট কেন করবো আমি, ওয়াই কেন করবো বলো, সময় নষ্ট করবো কি, করবো না, একদম করবো না, কোনো অসুবিধা নেই, ব্যাস। তাহলে এবার দেখো, তাহলে 2 ইন্টু 115 এখানে, আর এখানে কত না 7 ইন্টু 120, ব্যাস কাটাকুটি করে ফেলো। এখানে দেখতে পাচ্ছি 5 দিয়ে যাচ্ছে, 5 23, 115, 5 24, 120, তাহলে 23 দুগুণে কত, 46, আর এখানে কাটাকুটি আর একবার যাচ্ছে 12, তাই তো। তাহলে 23 কত যাচ্ছে, তাহলে 84। কোথায় আছে অপশান, অপশানে। বোঝা গেল, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, বরুণ একজন পাইকারের কাছ থেকে চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড়ে একটি পর্দার কাপড় কিনেছে। খুব ভালো কথা। তাহলে এই লাইনটা থেকে শুধু এটুকুই ফোকাস করব যে চিহ্নিত মূল্যের ওপর সে 20% ছাড় পেয়েছে। চিহ্নিত মূল্য মানে কি, মার্ক প্রাইস, এমপি। তাহলে মার্ক প্রাইস যদি আমি ধরে নিই 100 হয়, তাহলে বরুণ জিনিসটা কিনেছে, তাহলে বরুণের সিপি, বরুণের কাছে তো সিপি, বরুণ জিনিসটা কিনে এনেছে, বরুণের সিপি কত, সে 20% ছাড় পেয়েছে, মানে 100-এ 20 ছাড়, তার মানে পেয়েছে কততে, 100 মাইনাস 20 হলো, একদম ঠিক। আর 100 মাইনাস 20 মানে কত, 100 মাইনাস 20 মানে 80, এটুকু তো আমি ডাইরেক্ট বলতে পারি, একদম ঠিক। তাহলে 100 জিনিস সে 80-তে পেলো, তুমি এখানে ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে পারতে, কিন্তু করবে না, কারণ কি বলছি। এবার দেখো, তারপর সে পূর্বের চিহ্নিত মূল্যের চেয়ে 20% বেশিতে কাপড়টিকে চিহ্নিত করে, এই যে এই লাইনটার জন্য। তাহলে 20% বেশি, এখানে 100 থাকলে আমার কী হবে, সুবিধা হবে। তাহলে এমপি, এখন নতুন এমপি হলো, সে 80-তে কিনে আনলো, দিয়ে সে কী করলো, আগে যার এমপি দেওয়া ছিল, আগের যা চিহ্নিত মূল্য ছিল সেটাকে 20% বাড়িয়ে নতুনভাবে চিহ্নিত করলো, আগের ট্যাগটাকে সরিয়ে দিল, নতুন ট্যাগ লাগিয়ে দিল। তাহলে 100-র 20% মানে 20, তাহলে বেড়েছে কত, 120 হয়েছে, 20 বেড়েছে, তাহলে 100-এর উপর 20 বেড়ে হয়েছে কত, 120, একদম ঠিক। তাহলে নতুন এমপি কত হয়ে গেলো, 120, ইজ নট ইট বলো, একদম ঠিক। এবার কী করলো, সে 10% ছাড় দিয়ে দিল, তাহলে 120-র উপর 10% ছাড়, তার মানে 120-র উপর 10% ছাড় দিলে কত হবে দাদা, 120-র 10% হয় 12, এটা করার দরকার, এগুলো মুখে মুখে করতে হবে বাবা, ঠিক আছে। 120-র 10% কত, 10% মানে 1/10, তাহলে 120 ইন্টু 1/10 করলে কত হবে, 12 হবে। তাহলে সে বিক্রি করবে কততে, না বিক্রি করবে সে 120 মাইনাস 12, তার মানে 128-এ বিক্রি করবে। হ্যাঁ কি না বলো, একদম ঠিক,
লিখে দিয়ে রাখবেন, 120 মাইনাস 12 হলে বুঝতে পারবেন। 12 করতে গেলেও না, সে 12 টাকা ছাড় দিয়েছে, 12 ইউনিট ছাড় দিয়েছে। কী করে পেলাম না, 120-র ওপর 10% করে, 120 ইন্টু 10/100, মানে 120 ইন্টু 1-10, 10 ক্যান্সেল আউট হয়ে গেল 12। তাহলে এই জিনিসগুলো কিন্তু তোমার মুখে মুখে করতে হবে, নাহলে কিন্তু সময়ের জিনিস সময় হবে না, ঠিক আছে। তাহলে 120 মাইনাস 12 মানে হচ্ছে 108। তাহলে সে 108 টাকা আলটিমেট বিক্রি করলো। তাহলে শতকরা কত লাভ হলো? তাহলে দেখো, সে 80-তে কিনেছিল। লাভ নির্ণয় করার সময় আমায় কোথায় যেতে হবে না, কস্ট প্রাইসে। সে 80-তে কিনেছিল, 108-এ বিক্রি করছে, তাহলে লাভ কত হচ্ছে? অর্থাৎ 80 আর 20 হলো 100 প্লাস 8 মানে 28 তার লাভ হয়েছে। কতই লাভ হয়েছে? 80। তাহলে 80 ইন্টু 100, দ্যাটস ইট। কাটাকুটি হচ্ছে কত দিয়ে? 20 দিয়ে। 20-5-এ 100, 20-4-এ 80, 4-7-এ 28। তাহলে 7-5-এ কত? 35%। তাহলে 35% লাভ, অপশানটি কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার? পুরো জলের মতো পরিষ্কার। দেখো 17 নম্বর অঙ্কে কী বলা হয়েছে, 90টি কলম 1557 টাকা বিক্রি করলে একজন দোকানদারের 30% ক্ষতি হয়। খুব ভালো কথা, 30% ক্ষতি হচ্ছে। বলেছে 18% লাভ করতে হবে, 708 টাকা। তাহলে কতগুলো কলম সে বিক্রি করতে পারবে না নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। তাহলে আলটিমেট আমার কাছে দেখতে পাচ্ছি নাম্বার অফ পেন আছে কলম কটা না 90টা। সে বিক্রি করছে কত টাকায় না 1557 টাকায়। কোনো ডাউট? কোনো ডাউট নেই। এবার বলেছে যে এতে তার 30% ক্ষতি হচ্ছে। 30% যদি ক্ষতি হয় তাহলে কত পার্সেন্টে সে বিক্রি করছে, মানে সেলিং প্রাইস পার্সেন্টেজ, এটা আমার নির্ণয় করা খুব দরকার। 30% ক্ষতি হওয়া মানে 100 মাইনাস 30 মানে 70% সে বিক্রি করছে। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। তাহলে 70%-এর ভ্যালু বলা হয়েছে কত? 1557। এটা মাথায় রাখতে হবে। এবার বলেছে 18% লাভ অর্জনের জন্য তাকে 708 টাকায় কটা কলম বিক্রি করতে হবে। তাহলে বলো 70% ভ্যালু দিয়ে 1557 হয়, তাহলে 18% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি করছে সে? 118%-এ না? বলো একদম ঠিক। তাহলে 118%-এর ভ্যালু কত হবে? তাহলে 70%-এর ভ্যালু 1557 হলে 118%-এর ভ্যালু হয় 1557/70 ইন্টু 118। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। তাহলে এবার দেখছি যে আমি 18% লাভ পেয়ে যাব যদি এত টাকায় বিক্রি করতে পারি কটা কলম না 90টা কলম। তাহলে পেন নাম্বার অফ কলমকে আমার প্রথম কাজ হচ্ছে ফিক্সড রাখা, একে নিয়ে আমি কোনো কাজ করব না, আমি শুধু এইটুকু পোর্শন নিয়ে কাজ করব। তাহলে আমার 18% লাভ হয়ে গেছে। 90টা কলম যদি এত টাকায় বিক্রি করি তাহলে আমি 18% লাভ পাবো। কিন্তু বলেছে না, আমাকে 708 টাকায় কটা কলম বিক্রি করতে পারবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন আমার প্রশ্নটা কি না 1557, এটা কাটাকুটি করবে না এখন, ওকে। 118/70 এত টাকায় আমি কটা কলম পাচ্ছি না 90টা কলম পাচ্ছি। হ্যাঁ কি না? তাহলে আমাকে 708 টাকায় কটা কলম পাবো সেটা নির্ণয় করতে হবে। গল্প শেষ। তাহলে 90/এটা, তার মানে এটা উল্টে যাবে। তাহলে 90 ইন্টু 70/1557 ইন্টু 118 আর ইন্টু 708। হ্যাঁ কি না? বলো একদম ঠিক। কাটাকুটি করতে পারবে একদম ঠিক। দেখো 118 পুরোপুরি 708 কাটাকুটি করছে, কত বাজাচ্ছে? সেখানে হচ্ছে 7-8 আর একটা 64, আর একটা 64 না 6বার, 6টা 48, হ্যাঁ 6-11 66 প্লাস 70, 6বার পুরোপুরি যাচ্ছে। কাটাকুটি যাচ্ছে 9 দিয়ে, দেখতে পাচ্ছি 9-10 90 আর 1557 9 দিয়ে কাটাকুটি যাচ্ছে একদম। 9-1 9, 65, 7-9 63, 9-3 7, 173। তার মানে হচ্ছে 420 মানে 4200/173। কত হয় এটাকে ভাগ করলে? আচ্ছা, ভাগটা তোমরা করে নিও, করে আমাকে আনসার বলো অপশানে 4টের মধ্যে কোনটা আনসার হচ্ছে। অ্যাপ্রক্স আনসার বেরোবে মোটামুটি 24 পয়েন্ট সামথিং হবে। ঠিক আছে, একবার দেখে নিও ভাগটা করে, আমি এটা করছি না। তা কোশ্চেন নাম্বার 18 কী বলা হয়েছে না, যখন একটি সংখ্যাকে 64 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 31। খুব ভালো কথা। একটা সংখ্যাকে ভাগ করা হচ্ছে, সাপোজ ধরলাম n, তাকে 64 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগশেষ পড়ে থাকছে কত? 31। ওকে, বলা হলো যে একই সংখ্যাকে মানে nকেই ভাগ করছি কত দিয়ে না 32 দ্বারা ভাগ করলে অবশিষ্ট কত থাকবে। তাহলে 32 দিয়ে যখন ভাগ করব তখন আমার অবশিষ্ট কী হবে? দারুণ একটা কনসেপ্ট। সেটা বলে যে যদি আমি 64 এখানে দেখতে পাচ্ছি, এখানে 32 দেখতে পাচ্ছি, তাহলে 64-র একটা ফ্যাক্টর হচ্ছে 32, 64-কে দুভাগ করলে 32 হয়। যদি জাস্ট এখানে ভাজক চেঞ্জ হয়ে তো এর ফ্যাক্টরই বসে থাকে, তাহলে ডাইরেক্ট আমি আগে যা অবশিষ্ট পেয়েছিলাম সেটাই পেতে পারি। যদি, কনসেপ্ট মাথায় রাখতে হবে, যদি যদি যতক্ষণ আমার এই 31 32 অপেক্ষা ছোট হবে। 31 কী হবে? 32 অপেক্ষা ছোটো হবে, মানে যেটা ভাগশেষ পাওয়া যাবে সেটা ভাজক অপেক্ষা ছোট হতে হবে। ততক্ষণ আমি একই ভাগশেষ পাবো যদি আমি ফ্যাক্টর দিয়ে ভাগ করি। সিমিলারলি যেমন গল্প দেখো আমি কী বলছি। সাপোজ তোমায় বললাম 55। তাহলে আমি দেখতে পাচ্ছি 55কে আমি 27 দিয়ে ভাগ করছি। কত পাচ্ছি আমি? দেখো পাচ্ছি 27 দুগুণে 54, আমি 1 অবশেষ পেলাম। ওকে, সিমিলারলি 27-এর একটা ফ্যাক্টর তুমি বলবে 3।
তাহলে 55 ভাগ করি, তাহলে 3 18 54, দেখো 1 অবশেষ পাচ্ছি। এর কারণ কি? কারণ এই 1 3 অপেক্ষা ছোট, 1 3 অপেক্ষা ছোট। ওকে, অবশেষ আমার সেম থাকছে, ফ্যাক্টর 27-এর একটা ফ্যাক্টর 3 দিয়ে ভাগ করা যায়। ওকে, সিমিলারলি একটা গল্প ভাবো, যদি আমি তোমাকে এরকম বলি যে দাদা এখানে বললাম আমি 65 একে আমি ভাগ করছি, 65 না সরি 85কে ভাগ করছি 8 দিয়ে। ঠিক আছে, তাহলে 8 দিয়ে ভাগ করলে কত বলবো তুমি দাদা? 8 10 80, 5 পড়ে থাকছে অবশেষ। তাহলে 8-এর একটা ফ্যাক্টর তো 2, তাহলে 2কে যদি ভাগ করি, 2 দিয়ে যদি ভাগ করি 85কে, তাহলে কি 5 অবশেষ থাকবে? না, কারণ কেন দেখো 5 কি 2 অপেক্ষা বড়। তাহলে যখন আমি দেখছি ভাগ করছি, তাহলে আমি যদি বলি 2 40 হচ্ছে 80, 5 অবশেষ থাকছে, সেটা কখনোই সম্ভব নয়, কারণ 5 আরেকবার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি 5 2 40 80 আমি বলতে পারবো না, আমি ডাইরেক্ট বলবো 2 42 84, 2 42 84, তাহলে 1 অবশেষ থাকছে। তাহলে অবশেষ কিন্তু সেম হলো না। এটা না হওয়ার কারণ হচ্ছে আমি যে অবশেষটা প্রথমে পেয়েছিলাম সেটা আরেকবার এর ফ্যাক্টর 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়। তাহলে কনসেপ্টটা এটাই যে যতক্ষণ আমার দেখতে পাবো যে ভাগশেষ যাকে দিয়ে ভাগ করি সে অপেক্ষা ছোটো, ততক্ষণ ভাগশেষ আনচেঞ্জ থাকবে, ভাগশেষে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, বোঝা গেছে? বলো, খুব সুন্দর বোঝা গেছে, কোনো অসুবিধা নেই। চলো চলে যাই পরের প্রশ্ন। তো এখানে আনসার কী হলো? 31, সেম থাকবে, অপশান ডি। দেখো কোশ্চেন নাম্বার 19 কী বলা হয়েছে না, একটা সিম্পল ভাগ দেওয়া হয়েছে, তাই এই ভাগটাকে আমি সেকেন্ডে করতে পারি, একদম করতে পারি। কী সাহায্য নিতে হবে, কোন মেথডের সাহায্য নিতে হবে? ডিজিটাল সামের কনসেপ্ট আমায় জানতে হবে। আর ডিজিটাল সাম জিনিসটা কি? সিম্পল জিনিস, সিম্পলভাবে বুঝবো। ডিজিটাল সাম মানে কিছুই নয়, একটা সংখ্যার মধ্যে, বড় সংখ্যার মধ্যে যে ডিজিটগুলো লুকিয়ে আছে তাদের সাম। তাহলে আমি যদি বলি যে 723 এর ডিজিটাল সাম কত, আমি কি বলবো? 3 + 2 5, 5 + 7 হচ্ছে কত? 7 5 হচ্ছে দাদা 12। তাহলে 12-র 1 + 2 যোগ করলে আবার 3। তাহলে আলটিমেট আমি ততক্ষণ সাম করে যাব যতক্ষণ আমি সিঙ্গেল ডিজিট পাই। এবার সিঙ্গেল ডিজিট কোনগুলো নেবো? মনে রাখবো ডিজিটাল সামের ক্ষেত্রে আমি 0 থেকে 8 অবধি ডিজিট নিয়ে থাকি। ওকে, 9কে আবার 0ই ভেবে থাকি। ওকে, তাহলে আমি 9কে যেখানেই দেখবো সেটাকে 0 ভেবে নেবো, বাকি 0 থেকে 8 অবধি আমার কী থাকবে না ডিজিটাল সামের ডিজিট থাকবে। তাহলে আমি ততক্ষণ যোগ করতে থাকবো ততক্ষণ না সিঙ্গেল ডিজিট 0 থেকে 8-এর মধ্যে কোনো একটা ডিজিট পাচ্ছি। 9 পেয়ে গেলে সেটাও ভ্যালু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। ওকে, তাহলে দেখো 7 আর 2, এখানে তো 9 ডাইরেক্ট পেয়ে যাচ্ছি, তাহলে ডাইরেক্ট আমি এখান থেকেই বলতে পারতাম যে ডিজিটাল সাম কত হবে? 3 হবে। ওকে, তাহলে আমি আর 2 + 1 3 যোগ করে এই স্টেপটা করার দরকারই ছিল না। ওকে, তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। একদম ছোটো সংক্ষেপে তোমাদের ডিজিটাল সাম বুঝিয়ে দিলাম, ব্যাস। এবার যখন আমি ভাগের ক্ষেত্রে ডিজিটাল সাম প্রয়োগ করতে যাব, তখন আমার কনসেপ্ট হবে এটা যে যাকে ভাগ করছি, তাহলে কাকে ভাগ করছি না 30045কে ভাগ করছি। কাকে দিয়ে ভাগ করছি না 415কে দিয়ে ভাগ করছি। যাকে দিয়ে ভাগ করছি তার ডিজিটাল সাম যেন আমার 1 হয়, তার ডিজিটাল সাম যেন আমার 1 হয়, তবেই কিন্তু আমি কি করতে পারবো না ভাগ প্রক্রিয়ায় ডিজিটাল সামকে কাজে লাগাতে পারবো। এবার দেখো 4 আর 5 যোগ করলে কত? 9, পড়ে থাকে 1, তার মানে 1 হলো, বলবো একদম 1 হলো, কোনো অসুবিধা নেই, তাহলে আমি ভাগ করতে পারি। এবার দেখো যখনই নিচে ভাগ হয়ে গেল, যখনই নিচে আমার ডিজিটাল সাম 1 হয়ে গেল, তখন আর হর নিয়ে টেনশন করে লাভ নেই, কারণ ওপরে যে থাকবে তাকে 1 দিয়ে ভাগ করলে সেটাই হবে। তার মানে এই লবে যারা বসে আছে তাদের ডিজিটাল সাম নির্ণয় করলেই আমি আনসার পেয়ে যাব। তাহলে দেখো লবে কারা বসে আছে? 30045, যার মধ্যে 4 আর 5 যোগ করলে 9, তার মানে 0 0, আলটিমেট এই পুরোটাই হয়ে গেল 0, পড়ে আছে শুধু 3। তার মানে লবের ডিজিটাল সাম কত হলো? 3, আর 3কে 1 দিয়ে ভাগ করলে তো 3ই হবে। তাহলে এই যে 3 পেলাম, 3টা কী পেলাম না 3টা পেলাম আমি যেটা আমার ভাগ ফল হলো, যেটা আমার আলটিমেট আনসার হলো তার ডিজিটাল সাম, তাহলে আলটিমেট যেটা আনসার হবে তার ডিজিটাল সাম কত হবে? 3 হবে। তাহলে এই 4টে অপশানের মধ্যে সেই আনসার হবে যার ডিজিটাল সাম কী হবে? 3 হবে। তাহলে দেখো 7 আর 3 10, 3 13, 13 মানে 3 + 1 4, তাহলে আলটিমেট 4 হচ্ছে এখানে ডিজিটাল সাম, তাহলে এটা আনসার হতে পারে না। তাহলে দেখো অপশান বি 7 + 2 9, 9 মানে 0, পড়ে থাকে কি শুধু 3, তাহলে 3 ডিজিটাল সাম এখানে হচ্ছে, আর 3 আমরা দেখতে পাচ্ছি আনসারও আছে, তাহলে এটা আনসার হতে পারে। কিন্তু বাকিগুলোও চেক করতে হবে, বলা যায় না যে 2 জায়গায় 3 থাকলো তখন কিন্তু আমার সত্যিকারে ভাগ করতে হবে, তখন কিন্তু কোনো অপশান নেই আর। ওকে, তাহলে দেখি এখানে
752, তাহলে 752-র মধ্যে 7 আর 2 তো 9 হয়ে গেল, পড়ে থাকে 5, তাহলে ডিজিটাল সাম কত 5, তাহলে এই আনসার হতে পারে না। এখানে দেখতে পাচ্ছি 7 3 10, 10 আর 1 হচ্ছে 11, তার মানে 11 মানে হচ্ছে 1 + 1 2, তাহলে আলটিমেট এখানেও ডিজিটাল সাম হচ্ছে 2, তাহলে এটাও আনসার হতে পারে না। তাহলে একমাত্র অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার। কোনো কিছু করারই দরকার নেই, যা ডিজিটাল সাম কনসেপ্ট দিয়ে প্রশ্নের সমাধান হয়ে গেল। তাহলে আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে জানাবে। ওকে, চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 20, যেখানে আমরা সিম্পল ইন্টারেস্ট শুরু করছি। বলছে 1000 টাকার মধ্যে কিছু অংশ 8%, বাকিটা 10% বার্ষিক ধার দেওয়ার ফলে গড় বার্ষিক সুদ যদি 9.2% হয়, তবে অংশ দুটো কী কী? একদম অ্যালিগেশন কনসেপ্ট দিয়ে এই প্রশ্নের সমাধান সেকেন্ডে হবে। ওকে, কী করব? আর দেখতে পাচ্ছি আমি একটা জিনিস আছে 10,000 টাকা, এখানে 10,000 টাকাটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। তার মধ্যে কিছু অংশ দিয়েছি 8% ইন্টারেস্টের সুদ, আর বাকিটা দিয়েছি 10% ইন্টারেস্টের সুদ। ওকে, 10% বার্ষিক সুদে ধার দিয়েছি, তাহলে 8% সুদে ধার দিয়েছি আর 10% সুদ ধার দিয়েছি। দেখা গেল যে টোটাল যে টাকাটা আমি পেলাম সেটা আলটিমেট 10,000 ওপর ক্যালকুলেট করলে আমি 9.2% রেট পেয়েছি, 9.2% ভারে বার্ষিক সুদ পেয়েছি। তাহলে আলটিমেট অ্যালিগেশন করে ফেলি। অ্যালিগেশনে কী জানি, যে বড় থেকে ছোটো বিয়োগ, 9.2 থেকে 8 বিয়োগ করলে কত হয়? অর্থাৎ 1.2, আর এখানে 10 থেকে 9.2 বিয়োগ করলে 0.8, তার মানে আমি 0.8:1.2 রেশিওতে কী করি, টাকাটা ধার দিয়েছিলাম বা টাকাটাকে কী করেছিলাম, ব্রেক করেছিলাম। তাহলে দেখো আলটিমেট দুটো ক্ষেত্রেই 1 ঘর পরে দশমিককে উঠিয়ে দাও, 4 দিকে কাটাকুটি যাচ্ছে, 4 দুগুণে 8, 4 তিনে 12, তাহলে 2:3 রেশিওতে আমি টাকাটাকে ভাগ করেছি। আমার নির্ণয় করতে হবে কি অংশ দুটো কী কী, তাহলে 2 + 3 যোগ করলে 5, 5-এর ভ্যালু কত বলা হয়েছে? 10,000, তাহলে কত গুণ? 2,000 গুণ, তাহলে এখানে 2,000 গুণ করলে কত হচ্ছে? 4,000, আর এখানে 2,000 গুণ করলে হচ্ছে 6,000। তাহলে এই রেশিওতে আমি টাকাটাকে ভেঙেছিলাম। 4,000 6,000 কোথায় আছে? অপশানটি। ইজ ইট ক্লিয়ার? জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, যদি 2,000 টাকার একটি মূলধনকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দেওয়া হয়, তাহলে দ্বিতীয় বছরের সুদ কী হবে? দারুণ একটা প্রশ্ন। এখানে কিন্তু লেখা আছে কম্পাউন্ড ইন্টারেস্ট, কিন্তু সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট কাজে লাগবে, ভালো করে বুঝবে ব্যাপারটাকে। কী বলা হয়েছে না, 2,000 টাকা আমি মূলধন এনেছি এবং 10% চক্রবৃদ্ধি সুদের হারে ধার দিচ্ছি। আমার দ্বিতীয় বছরের সুদ চাইছে। যখনই কোনো পার্টিকুলার, আমাকে বলেনি যে 2 বছর পরের সুদ কী হবে, দ্বিতীয় বছর মানে সেকেন্ড ইয়ার, যখনই কোনো পার্টিকুলার ইয়ারের সুদ বলে তখন সেটা হচ্ছে আলটিমেট সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কার ওপর? না আগের বছরের অ্যামাউন্টের ওপর, এটা মাথায় রাখতে হবে। এর মানে হচ্ছে, আমি তোমরা আগেও বলেছিলাম যে 10% চক্রবৃদ্ধি সুদ, এর মানে হচ্ছে 100 টাকা রাখলে আমি 10 টাকা সুদ পাচ্ছি, বা বলতে পারি 0 ক্যান্সেল আউট করলে যে 10 টাকা রাখলে আমি 1 টাকা সুদ পাচ্ছি 1 বছরে। তাহলে আলটিমেট টাকাটা কত গুণ হচ্ছে? এই কত গুণ কথাটার মানে হচ্ছে আমি 10 টাকা রাখলে 1 টাকা পাচ্ছি, মানে টাকাটা 11-10 গুণ হচ্ছে। এই 11টা কী করে পেলাম? এই 10-এর সঙ্গে 1 যোগ করে। ইজ ইট ক্লিয়ার? ওটা একদম ঠিক। তাহলে প্রত্যেক বছর টাকা আমার কী হয়ে যাচ্ছে? প্রত্যেক বছর টাকা আমার 11-10 গুণ হচ্ছে। তাহলে 2,000 টাকা আমি রেখেছি ব্যাংকে, ঠিক আছে, সেটা প্রথম বছর পরে, মানে ফার্স্ট ইয়ার, আফটার প্রথম বছরে গিয়ে 1 বছর পরে গেলে আফটার ফার্স্ট ইয়ার দেখতে পাচ্ছি টাকাটা কত গুণ হবে? না 11-10 গুণ হবে। এতে কোনো ডাউট আছে? বলবো দাদা একদম ঠিক। তাহলে এই যে প্রথম বছর আফটার ফার্স্ট ইয়ারে এসে টাকাটা আমার কী হলো, একটা বছর কমপ্লিট হওয়ার পর টাকাটা হয়ে গেল আমার 2,000 ইন্টু 11-10 না? বলবো দাদা একদম ঠিক। তাহলে যখনই আমি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট ক্যালকুলেট করব, তখন মনে রাখবো যে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট হবে এই 2,000 ইন্টু 11-10-এর উপর। তাহলে এই 2,000 ইন্টু 11-10 হয়ে গেল এখন প্রিন্সিপাল, এবং এসে গেল আমার সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট, যে এই প্রিন্সিপালের ওপরে 10% আমাকে সুদ দিতে হচ্ছে। তাহলে সেকেন্ড ইয়ারের সুদ কত হবে? না 1/10 করে দাও, 10% মানে কি 1/10, ব্যাস, এর 1/10 করলেই অ্যান্সার শেষ। 2 ক্যান্সেল আউট হয়ে গেলো এখানে। তাহলে আলটিমেট কত হলো? 220 টাকা। 220 টাকা হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশান সি। ইজ ইট ক্লিয়ার? ওটা জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট, আর এই কনসেপ্ট কাজে লাগিয়ে পৃথিবীর অনেক বড় বড় কম্পাউন্ড ইন্টারেস্টের সমাধান করবো আমরা যখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখবো। এসএসসি জিডির যে ক্লাসগুলো চলছে সেখানে প্রত্যেকটা ক্লাস আমি চ্যাপ্টার ওয়াইজ করাবো, এবং প্রত্যেকটা ক্লাস এমন করাবো যে কোনো এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে অনায়াসে। ওকে, তাহলে এই ছিল আজকের 13 নম্বর ক্লাসের 21টা প্রশ্নের সমাধান। আশা করি প্রত্যেকের সব অঙ্ক বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। চলো টাটা, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।